ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাগেন। আজ আমাদের টপিক হচ্ছে একটা কবিতা, যে কবিতাটা বিখ্যাত এবং কবিতাটি শুধুমাত্র যে কবিতা হিসাবেই বিখ্যাত তা নয়, খানিকটা নারীকেন্দ্রিক, খানিকটা আর্ট রিলেটেড। আর্ট বলতে শিল্প, যেখানে কবিতা নিজেই একটি শিল্প হয়ে দাঁড়াচ্ছে। অ্যান ব্র্যাডস্ট্রিটের একটি বিখ্যাত কবিতা দ্য প্রোলগ আজকে আমাদের আলোচ্য বিষয়। তো দেরি না করে আলোচ্য বিষয়ের মধ্যে মূল ঢুকে যাই, কারণ আজকে আমাদের এখানে আমরা আলোচনা করব সামারি এবং তার অ্যানালিটিক ইন্টারপ্রিটেশন। মোটামুটি স্ট্যাঞ্জা ধরে ধরে চেষ্টা করব সেগুলিকে বোঝানোর। তো প্রলগ কবিতাটা সম্পর্কে প্রথমেই যেটা বলতে হবে যে শুধুমাত্র যে কবি নিজের কথা বলছেন তা নয়, আপামর জনসাধারণ বলতে মহিলা কবিদের জায়গাটা তিনি পরিষ্কার করতে চাইছেন এবং সেখানে কোথাও একটা ক্ষোভ হয়তো তার লুকিয়ে আছে, যে ক্ষোভটাকেও তিনি কবিতার মধ্যে দিয়ে প্রমাণ করতে চাইছেন। তো কি আছে সেই কবিতাতে, স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা আমরা দেখে নেব। প্রথম যে স্ট্যাঞ্জাটার যে লাইন বা সামারি বা অ্যানালিসিস আমরা করব স্ট্যাঞ্জা 1-এর, তার কবিতাগুলোর প্রত্যেকটি লাইন মোটামুটি এখানে দেওয়া আছে। শুধু তাই নয়, লাইনগুলোর সাথে সাথে আমি যেটা করেছি এর সাথে একটা ছোট্ট সামারি আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে ওই লাইনগুলির মূলত কি মানে দাঁড়াচ্ছে সেটা আমরা এই সামারি থেকে পেয়ে যাব। প্রথমে খেয়াল করার দরকার হচ্ছে এই যে লাল কালি দিয়ে যেগুলো আমি মার্ক করে রেখেছি, ওয়ার্ডস, ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস, ওয়াই দিস ওয়ার্ডস ইন ক্যাপিটাল লেটার্স? To sing of wars of captains and of kings, of cities founded, commonwealths begun, for my mean pen are two superior things, or how they all, or each their dates have run. Let poets and historians set this forth, my obscure lines shall not so dim their worth. এই ক্যাপিটালাইজেশনের কারণটা অন্য কিছু নয়, তিনি একটা কারণ হচ্ছে অবশ্যই এমফ্যাসাইজ করছেন এখানটায়, এবং শুধু তাই নয় যে তিনি এই যে জিনিসগুলো সম্পর্কে লিখবেন, এই যে ওয়ার, ক্যাপ্টেন, কিং, কমনওয়েলথ, সিটি, কারণ এইগুলো ওনার মনে হয় যে অনেক সুপিরিয়র অবজেক্ট, এইগুলো সম্পর্কে লেখা হয়েছে, দিনের পর দিন লিখে আসা হয়েছে, সেই জন্য এগুলি অনেক বেশি আলোচিত, চর্চিত। এবং ওনার যে মিন পেন, এখানে যে আমরা মিন পেন শব্দটা দেখতে পাচ্ছি, ওনার নিজের ক্ষেত্রে বলছেন যে তার লেখাটা অতটা গুরুত্বপূর্ণ নয়। পেন এখানে সিম্বলাইজ করছে, যদিও সিম্বল নিয়ে পুরো আর একটা আলাদা পেজ আমি এখানে দেবো, এই স্লাইডের মধ্যেই দেবো, এই অ্যানালিসিস চলতেই দেবো, সেখানে সিম্বল, অ্যালিউশন সব আলাদা আলাদা করে থাকবে। তো তবুও মিন পেন শব্দটা এখানে উল্লেখ করা হচ্ছে তার নিজের লেখার ক্ষেত্রে, এই সুপিরিয়র থিংসগুলো লেখার জন্য যথেষ্ট নয়। or how they all or each their dates have run, let poets and historians set this forth. এই কাজগুলো হচ্ছে পোয়েট এবং হিস্টোরিয়ানদের, যে এই ওয়ার, ক্যাপ্টেন, কিংস এদের নিয়ে লিখবে, তার এই সুপিরিয়র জিনিসগুলো লেখার ব্যাপার নেই, সেগুলো হিস্টোরিয়ানদের কাছে ছেড়ে দেওয়া যাক। মাই অবসকিওর লাইন শ্যাল নট সো ডিম দেয়ার ওয়ার্থ। এবার এই যে তার লাইনগুলোকে উনি বলছেন অবসকিওর, যে বোঝা যাচ্ছে না, উল্টোপাল্টা, হিজিবিজি কিছু এই জাতীয় লেখা, সেই জন্য তিনি প্রথমেই এই ক্ষোভটাকে কিন্তু দেখাতে চাইছেন যে উনি আসলে অনেকটাই পিছনের সারিতে, একজন মহিলা কবি হিসেবে কিন্তু অনেকটাই পিছনের সারিতে রয়েছেন। এবার প্রসঙ্গত উল্লেখ্য যে কবিতাটি কত সালে লেখা হচ্ছে বা কোন পর্যায়ে এই জিনিসটি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। কবিতাটা লেখা হচ্ছে 1650-তে এবং তিনি তার হাজবেন্ড এবং বাবাকে উৎসর্গ করছেন কবিতাটা, এবং সেই যে সময়কালে লেখা হচ্ছে সেই সময় কিন্তু খুব বেশি মহিলা যে লেখার চেষ্টা করছেন বা লিখে তারা একটা মানে নাম কামাচ্ছেন বা যশ পাচ্ছেন সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানটায়। এবং সেই জন্যই এই লাইনগুলো যে মিন পেন বা অবসকিউর লাইন্স দিয়ে কিন্তু উনি ওনার সিচুয়েশনটা, উনি ওনার পজিশনটাকে বোঝানোর চেষ্টা করছেন। নেক্সট স্ট্যাঞ্জাতে আমরা যখন যাব সেখানে লাইনগুলোকে পরপর আমি এখানে দিয়েছি, এবং যেরকমটি বললাম যে স্বাভাবিকভাবে এর একটি সামারি আমি এখানটায় করে দিয়েছি। এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে কি হচ্ছে, প্রথমেই উনি শুরু করছেন বাট দিয়ে। তাহলে এতক্ষণ ধরে যে জিনিসটা উনি বলছিলেন, যে জিনিসটাকে উনি প্রোটেস্ট করার চেষ্টা করছেন, যে বাট when my wandering eyes and envious heart great Bertus' sugared lines do but read over, fool I do grudge the muses did not part, twixt him and me that overflowing store, a Bertus can do what a Bertus will, but simple I according to my skill. However, যাই হোক না কেন, এই বাট দিয়ে যে প্রোটেস্টটাকে উনি তৈরি করার চেষ্টা করছেন, যে ওয়ান্ডারিং আইজ এবং এনভিয়াস হার্ট, ওয়ান্ডারিং আইজ এবং ঘুরে বেড়াচ্ছে তার চোখ, এবং এনভিয়াস হার্ট কারণ তিনি এনভি করছেন সেই লেখকদের যারা রীতিমতো বিখ্যাত, যারা এই সমস্ত বিষয় আশয়গুলো নিয়ে লিখেছেন। এবং শুধু তাই নয়, গ্রেট বার্টার সুগার্ড লাইন্স, এই গ্রেট বার্টার রেফারেন্সটা এখানে আছে জিগোলাম ডে বার্টাসের কথা বলা হচ্ছে, ফ্রেঞ্চ হিস্টোরিয়ান অ্যান্ড পোয়েট, যেটা তিনি Puritanist work, মানে popular with Puritans because of its emphasis on Christian history.
ক্রিশ্চিয়ান হিস্ট্রি নিয়ে বার্থেসের অনেক লেখা রয়েছে এবং এই সুগার্ড লাইন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেখানে সুগার্ড লাইন মানে আমরা বুঝি যে যেখানে মিষ্টত্ব রয়েছে, লাইনের মধ্যে অতিরিক্ত পরিমাণে যেন সেটাকে সফট করা হচ্ছে, হার্শ ম্যাটারটাকে খুব সফটলি দেখানো হচ্ছে। এবার এই লাইনগুলিকেই পড়া হতো, কারণ তখন গিলম ডে বার্থেস রীতিমতো বিখ্যাত একজন ব্যক্তিত্ব, ফ্রেঞ্চ রাইটার হিসেবেও যথেষ্ট নাম করেছেন। উনি সেখানে বলছেন ফুলড, এবং এই যে জায়গাটা যে আই ডু গ্রাজ দ্য মিউজেস ডিড নট পার্ট, এই যে মিউজকে উনি নিয়ে আসছেন, মিউজকে নিয়ে আসার কারণ হচ্ছে মিউজ এখানেও একটা অ্যালিউশন রয়েছে যেটা রেফার্স ব্যাক টু গ্রিক mythology and the belief that there were goddesses of the arts and sciences who bestowed abilities onto the lucky few. মিউজ কিছু কিছু ব্যক্তির উপরে কৃপা করতেন যে কারণের জন্য তারা লিখতো, এবার বলছে যে আমি তো একজন ফুল। I do grudge the muses did not partict him and me that overflowing story. Overflowing story জিনিসটা কি? Some of Barthes supply of talent. সেই বার্থেসের যে ট্যালেন্টটা সেটা আমার মধ্যে ছিল না বা আমার মধ্যে নেই, যে কারণের জন্য আমি ওই রকম সুগার লাইন্সগুলোকে লিখে উঠতে পারিনি। বার্থেস ক্যান ডু হোয়াট বার্থেস উইল বাট সিম্পলাই অ্যাকর্ডিং টু মাই স্কিল। এবং এই যে লাস্ট দুটি লাইনে বলছে ফাইনালি she decides she has to let it go and be happy with what she has. She won't challenge the greats like Barthes or be jealous of them. ইনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে না বাবা, আমি থাক, আমি যে জায়গায় আছি সেই জায়গাতেই ভালো, দরকার নেই আমার অত নাম পাওয়ার, যশ পাওয়ার, খ্যাতি পাওয়ার প্রয়োজন নেই। বার্টেসের জায়গায় থাকুক, আমি আমার জায়গাতেই আছি। এই রকম একটা সিচুয়েশন তিনি সেকেন্ড স্ট্যান্ডাতে তৈরি করলেন। যখনই আমরা থার্ড স্ট্যান্ডাতে যাব, থার্ড স্ট্যান্ডার লাইন্সগুলোকে ভালো করে দেখব এবং তার একটা সামারি, যে সামারিটা এখানে রয়েছে, ফ্রম স্কুল বয়স টাং টু rhetoric we expect not yet a sweet concert from broken strings nor perfect beauty was a main defect. My foolish broken blemished muse so sings, and this to mend alas no art is able cause nature made it so inseparable. এখানে উনি কি দেখাচ্ছেন যে পোয়েট going to be contented with her own as she believes meager skills. এবার এই যে জায়গাটা রেটরিক বলতে এখানে ফ্যান্সি স্পিচের কথা বলা হচ্ছে। রেটরিক আমরা বলতে অলংকার বুঝি, রেটরিক বলতে ফিগার্স অফ স্পিচকে বলা হয়, সেখানে ফ্যান্সি স্পিচকে বলা হচ্ছে যে স্কুল বয়ের টাং নো রেটরিক উই এক্সপেক্ট, মানে কোনো একটি স্কুল বয়ের কাছ থেকে তো আমরা অত্যন্ত অসাধারণ ফ্যান্সি স্পিচ আশা করতে পারি না, যেটা খুব উন্নত মানের হবে সেরকম তো আশা করতে পারি না। নর ইয়েট এ সুইট কনসার্ট ফ্রম এ ব্রোকেন স্ট্রিং। স্বাভাবিকভাবে যে সুইট কনসার্ট মানে বিউটিফুল মেলোডিজ, সেই সুইট কনসার্ট তো ব্রোকেন স্ট্রিং, ভাঙা তার থেকে তো আমরা আশা করতে পারি না। নট পারফেক্ট বিউটি ওয়াজ আ মেইন ডিফেক্ট। এবার এই যে পারফেক্ট বিউটির মেইন ডিফেক্টের জায়গাটা হচ্ছে মেজর ফ্ল, যে পারফেক্ট বিউটি যেখানে একটা মেজর ফ্ল রয়েছে, কি সেটা? মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিশড মিউজ টু সিংস। এই ফুলিশ এবং ব্রোকেন আয়রনিক্যাল সেন্সে উনি বলছেন, তার কারণ প্রথম কথা হচ্ছে সেখানে মহিলাদের যে প্রাধান্য দেওয়া হয় না সেটা আয়রনিক্যালি তিনি দেখাচ্ছেন, এবং তিনি বলছেন আদৌ এটা ফুলিশ নয়, আসলে রিডাররা ফুলিশ, কারণ রিডাররা আইডেন্টিফাই করতে পারছেন না। উনি নিজেকে ফুলিশ বলছেন। আর্টিস্ট ইজ নট আ ফুলিশ পারসন, রাদার দ্য পারসনস হু আর গোয়িং টু accept that art, they are supposed to be fools. সেই জন্য উনি এখানে ফুলিশ ব্রোকেন বলছেন, blemished muse so sings and this to mend alas no art is able cause nature made it so inseparable. এবং এই যে উনি মেল পোয়েটদের মতো লেখার যে এই যে এখানে মেইন ডিফেক্ট যেটা উনি তুলে নিয়ে আসছেন এই পোয়েটের নেচারের মধ্যে, she is a woman. After all, she is a woman. This means that she is always going to have the lowest expectations set for her. Whatever the muses gave her, it was not very much. এবার যেহেতু তিনি একজন মহিলাকে কিন্তু সেই জায়গাটাকে দখল করাটা খুব মুশকিল মহিলার পক্ষে, ফলে সেই জায়গাটা উনি খোঁচা দিচ্ছেন। এটা আয়রনির সাথে সাথে একটা তীব্র মাত্রার খোঁচাও রয়েছে, যে দেখো যেহেতু আমি মহিলা সেই জন্য মিউজ তো আমার উপর সেই রকম ভাবে কৃপা করে না, যেহেতু পুরুষ লেখকরাই অনেক বেশি প্রাধান্য পায়, পুরুষ লেখকরা অনেক বেশি জায়গা তৈরি করতে পারে, সেই জন্য আমার ক্ষেত্রে এটা অতটা প্রযোজ্য নয়। এই খোঁচাটাই কিন্তু পরবর্তীকালে ওনার ব্যক্তিগত জীবনের পাথেয় হয়েছিল। এবং লাস্ট লাইনে যে কথা হচ্ছে এই যে তাহলে ফ্লটা কি, এক্স্যাক্টলি ফ্লটা কি? Well, the speaker doesn't come out and say it, but it seems to us that the flaw is sadly that she was born a woman, যেটা উনি বলছেন এই যে my foolish broken blemished muse so sings, এর আমি তো মহিলা সেই জন্যই কিন্তু আমার এই পরিস্থিতি। আমি যদি পুরুষ হতাম বা বার্থেসের মতো গেলাম যে বার্থেসের মতো লিখতাম, তাহলে সেখানে একটা বেটার চান্স থাকতো আমার। কিন্তু নেচার তো নিজেই এই জায়গাটাকে তৈরি করেছে, আমাকে উমেন হিসেবে তৈরি করেছে, ফলে আমি লিখবো কিভাবে? আমার পক্ষে সেটা তৈরি করাটা সম্ভব কিভাবে? আমার পক্ষে সেটা সম্ভব নয়, কারণ যা মিউজ আমাকে দিচ্ছে সেটা যথেষ্ট নয়।
মুভিং অন টু নেক্সট স্ট্যাঞ্জা 4, যেখানে লাইনগুলির সাথে সাথে অটোমেটিক্যালি একটা সামারির পার্ট আমি এখানে তুলে দিয়েছি। নর ক্যান আই লাইক দ্য ফ্লুয়েন্ট সুইট টাংড গ্রিক ও লিভস অ্যাট ফার্স্ট। লাইনগুলো পড়ার সাথে সাথে আমরা এক্সপ্লেনেশনটা করব। এখানে এই যে নর ক্যান আই লাইক দ্য ফ্লুয়েন্ট সুইট টাংড গ্রিক, এই সুইট টাংড গ্রিক হচ্ছে ডেমোস্থেনেসের কথা বলা হচ্ছে। ও লিভস অ্যাট ফার্স্ট, লিস্ট মানে হচ্ছে ডিফিকাল্টি ইন স্পিচ, যে তিনিও প্রথম তো মানে কথা ভালো বলতে পারতেন না। এই যে অ্যালিউশন নিয়ে একটা আলাদা পেজ অবশ্যই আছে এখানে, তবুও ডেমোস্থেনিসের যে অ্যালিউশনটা এখানে উনি দিচ্ছেন, উনি ডেমোস্থেনিসকে ছিলেন ফেমাস অরেটর, কিন্তু তিনিও তো প্রথম কথা বলতে পারতেন না। ইন ফিউচার টাইম স্পিক এগেন, যত সময় গেছে তারপরে তিনি ভালো করে কথা বলতে পেরেছেন। বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক। এবার এই যে আর্ট মানে কি, বাই আর্ট বলতে তার নিজস্ব স্কিল দিয়ে তিনি সে গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, সেটাকে খুঁজে পেয়েছেন। তাহলে এই যে পরবর্তীকালে তিনি ভালোভাবে কথা বলতে পেরেছেন। ইন দ্য সেম ওয়ে ব্র্যাডস্ট্রিট ওয়ার্কড টু বিকাম আ পোয়েট ইন মেল ডমিনেটেড ওয়ার্ল্ড। এই ফুল রিকুইটাল অফ স্ট্রাইভিং পেন, এই রিকুইটাল বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কম্পেনসেশন। তিনি কম্পেনসেশনটা পেয়েছে স্ট্রাইভিং পেন, তিনি যে পেনটাকে দখল করতে গিয়েছেন সেটা। আর্ট ক্যান ডু মাচ বাট দিস ম্যাক্সিমস মোস্ট শিওর, আ উইক অর উন্ডেড ব্রেন অ্যাডমিটস নো কিওর। এবার তিনি কিন্তু মেনে নিচ্ছেন যে এই যে লাস্টের দিকে যখন বলছেন যে এন্টায়ারলি শিওর দ্য পাওয়ার অফ আর্ট ক্যান ডু মাচ ফর হার, the poet returns to the idea that she is lacking in some way, that this man and other men are not. She uses the words weak and wounded in the last line of this stanza when speaking about her own brain. This is a trouble depiction of the poet's mind. এই যে trouble depictionটা উনি এখানে পরিষ্কারভাবে বলছেন যে উইক অর উন্ডেড ব্রেন কিন্তু কোনো কিওর তো সেখানে নেই। ফলে কি হচ্ছে, রিডারকে এটাকে ফুল কনসিডারেশনের মধ্যে আনতে হবে যে দিস ইজ হাউ মোস্ট মেন অ্যান্ড মেনি উইমেন অফ আ টাইম স দেমসেলভস, নিজেদেরকে কিভাবে তারা দেখতেন। ব্র্যাডস্ট্রিটের কল্পনাও কিন্তু এটা পরিষ্কার একদম প্রস্ফুটিত হয়ে যাচ্ছে যে তিনি নিজেকে কিভাবে জাজ করছেন এখানটায়। তার ব্রেন উইক এবং উন্ডেড বলে তিনি জাজ করছেন, কারণ তিনি যে জায়গাটা চাইছেন সেটা তো পাচ্ছেন না, এবং পাচ্ছেন না বলেই তিনি এই জায়গাটাকে এইভাবে দেখাচ্ছেন যে ডেমোস্থেনিসের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তার পক্ষে সম্ভব, কিন্তু তিনি উম্যান এবং তিনি নিজেকে এইভাবে দেখছেন এবং তিনি সেই জায়গাটা পাচ্ছেন না। এই সব মিলিয়ে বিষয়টাকে তৈরি করতে চেয়েছেন স্ট্যাঞ্জা 4-এ। স্ট্যাঞ্জা 5-এ যদি আমরা আসি, তার লাইনগুলোর সাথে সাথে অটোমেটিক্যালি আমরা একটা সামারির পার্টকে দেখতে পাচ্ছি। আই অ্যাম অবনক্সিয়াস টু ইচ কার্পিং টাং। Obnoxious মানে এখানে vulnerable or exposed বোঝাচ্ছে, টু ইচ কার্পিং টাং। এই কার্পিং টাং মানে কমপ্লেইনিং ভয়েসেস, যারা আর কি ক্রিটিসিজম করছে সেই কন্টেম্পোরারি সোসাইটিতে যারা ক্রিটিসিজম করছে তাদের। হু সেজ মাই হ্যান্ড নিডল বেটার ফিটস। খুব ইন্টারেস্টিং এই শব্দটা, নিডল, রং, স্টোলন, এই যে শব্দগুলোকে আমি আন্ডারলাইন বা মার্ক করে রেখে দিয়েছি। এখানে নিডল শব্দটা কিন্তু একটা সিম্বল, খুব গুরুত্বপূর্ণ সিম্বল। নিডল আসলে স্টিচিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলে কি হচ্ছে যে মহিলারা যেন স্টিচিং এ পারদর্শী হবে, তারা লিটারেরি আর্টিফ্যাক্টস তৈরি করতে পারবে না, লিটারেরি পিসেস তাদের দ্বারা করাটা সম্ভবপর নয়, সেই জায়গাটা যেন তিনি হিন্ট করতে চাইছেন যে নিডল বেটার ফিটস। আ পোয়েটস পেন অল স্কর্ন আই শুড দাস রং। এই যে রং মানে যেন আমি মেস করে ফেলবো, একটা মেস আপ অর ভায়োলেট দ্য ক্রাফট অফ পোয়েট্রি, যদি আমি লিখতে যাই সেটাকে নষ্ট করে ফেলবো, আমার দ্বারা ঠিকঠাক হবে না। ফর সাচ ডেসপাইট দে কাস্ট অন ফিমেল উইটস, ইফ হোয়াট I do prove well, it won't advance, they'll say it's stolen or else it was by chance. এই যে stolen মানে যদি আমি লিখেও ফেলি তাহলে সেটাকে কি হবে যে হয় আমি চুরি করে লিখেছি, কপি করে লিখেছি, সেখানে একটা গন্ডগোল চলে আসবে এবং সেই জায়গাটায় কি হচ্ছে, অথবা দৈবাত লিখে ফেলেছে, হয় আমি চুরি করছি অথবা দৈবাত আমি লিখে ফেলেছি। তাহলে এই যে সাকসেস পাওয়াটা, আমি যদি সাকসেসফুল হইও সেখানে কিন্তু লোকজন তার সাকসেসটাকে অ্যাডমিট করবে না। On the other hand, her writing could be as good as man's, but she's never going to get the credit that she deserves. They will say that she was successful by chance. হঠাৎ করে ঠিক আছে, হঠাৎ করে হয়ে গেল। ফলে তার যে কষ্টটা, যে স্ট্রাইভিং পেইনটা ডেমোস্থেনিসের ক্ষেত্রে প্রযোজ্য, যে বিউটিফিকেশনটা বার্থাসের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ তিনি এই তকমাটাই পাবেন যে তিনি ওটাকে চুরি করে রেখেছেন। এই জন্য মহিলাদের হাতে বেটার ফিট করে কি নিডল, তো তারা হাউস হোল্ড ওয়ার্কে বেশি কাজ করুক, অত কবিতা লিখতে হবে না, অত শিল্প চর্চা করার কোনো প্রয়োজন নেই। সেই জায়গাটা থেকে ব্র্যাডস্ট্রিট কিন্তু এই জিনিসটাকে বলছেন। যে প্রোলগের কনসেপ্টটার মধ্যে কিন্তু এটা রয়েছে। দিস ইজ দ্য প্রোলগ, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ভয়েস এগেনস্ট দ্য মেল ডমিনেটেড, perhaps the male dominated society, perhaps the suppression against art, perhaps female as an artist। এই সমস্ত কিছুর ক্ষেত্রে হয়তো সেই প্রোলগটা তিনি শুরু করতে চেয়েছেন এখানটায়। তো পরের স্ট্যাঞ্জাটাতে গেলে পরে আমরা দেখছি যে লাইনগুলির সাথে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। বাট শিওর দ্য অ্যান্টিক গ্রিক্স ওয়্যার ফার মোর মাইল্ড
else of our sex, why feigned they those nine, and poesy made Calliope's own child. আচ্ছা, এখানে অনেকগুলি রেফারেন্স আছে। অ্যান্টি গ্রিক আছে একটা, ফেইন্ড বলতে এখানে মেড তৈরি করা বলা হচ্ছে, ক্যালিওপে আসছে মিউজ অফ এপিককে বলা হচ্ছে ক্যালিওপে। তো কি বলছে এখানে, যে গ্রিক মেথোলজিতে এই গোটা স্ট্যান্ডাতে উনি 9 মিউজেসের রেফারেন্স দিয়েছেন। সেই 9 মিউজের একটা অ্যালিউশন, সেই অ্যালিউশনটা পরে আছে সিম্বলের মতোই। এবং তিনি বিশ্বাস করতেন কি, যে গ্রিকরা মানে বর্তমান যুগের লোকেদের তুলনায় বেটার। কেন বেটার? তার কারণ তারা আর্টস বা এই যে এইখানে লিখেছি আমি, এই যে দে নিউ দ্যাট উইমেন হ্যাড সামথিং টু গিভ টু দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যান্ড দেয়ারফর মেড দেম দ্য মিউজেস অ্যান্ড নট মেন। মানে মহিলাদেরকে তারা সেই জায়গাটাকে দিয়েছে, পুরুষদেরকে সেই জায়গাটা দেয়নি। পারহ্যাপস গ্রিকস ওয়্যার বেটার টু থিঙ্ক, বেটার ইন দেয়ার থটস, যে তারা পুরুষকে প্রাধান্য না দিয়ে মহিলাদের প্রাধান্য দিয়েছে। এবং সেই জন্যই বলছে, so amongst the rest they place the arts divine, but this weak not they will full soon unite, the Greeks did not but play the fools and lie. এবং সেই জন্য বলছে যে এক্সাম্পল গুলো কি, সেকেন্ড লাইন বা থার্ড স্ট্যান্ডাতে, মানে থার্ড লাইনে এই স্ট্যান্ডাতে এক্সাম্পল গুলো উনি দিয়েছেন, যে উনি বিশ্বাস করতেন যে what feels like a good argument that the stronger male brains will untie it, they will soon find a way around her idea about the muses, they'll say something like the Greeks were fools and liars. মানে এটার খোঁচাটা কোথায়, যে তার বিশ্বাস যে ও গ্রিকরা মিউজ হিসাবে মহিলাদেরকে নির্বাচন করেছে, এটা একটা ফালতু কাজ হয়েছে, এটা একটা বোগাস ব্যাপার হয়েছে। এবং মানে তার সমসাময়িক যে সমস্ত পুরুষ, তারা হয়তো সেই জিনিসটাকে এইভাবেই নেবে, যে গ্রিকদের এই কাজটা পুরোপুরি একটা ভ্রান্ত কাজ, পুরোপুরি একটা ভুলভাল কাজ, এবং সেই জন্য গ্রিকরা ফুলস এবং লায়ার। সেই জায়গাটাই কিন্তু আর্টকে ডিভাইন হিসাবে মানলেও তারা এই কাজটা ঠিকঠাক মোটেও করেনি। তো সেই প্রসঙ্গটাই স্ট্যান্জা 6-এ উনি এনেছেন। স্ট্যান্জা 7-এ আছে, let Greeks be Greeks and women that they are, men have precedence and still excel, it is but vain unjustly to wage war, men can do best and women know it well, preeminence in all and each is yours, yet grant some small acknowledgement of ours. এবার সেকেন্ড স্ট্যান্ডার মতোই সে বার্থেসের মানে যেমন ভাবে মেনশন করেছিল বার্থেসদের কথা, Bradstreet now says that Greeks should be Greeks and women should be women. ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে প্রথম দুটি লাইনের মধ্যে, she is willing to let men be first, have presidency, and to outdo women, excel. এই যে let Greeks be Greeks and women what they are, men have presidency and still excel. মেনদের এক্সেলেন্সি বা প্রেসিডেন্সিটাকে তিনি রীতিমতো মেনে নিচ্ছেন। There is no way chance one's nature, men are going to have presidency and perform their female counterparts. That's just the way the world is, she says. She doesn't believe a war fought to change this fact would result in anything. It is but vain unjustly to wage war. এবং সেই জন্য ওনার এক্ষেত্রে এই যে এই পরের দুটি লাইন, men can do best and women know it well, পিস মেকিং মুভ, এটা এতক্ষণ ধরে বলে এলেন পুরুষ তান্ত্রিক সমাজ সম্পর্কে। এবারে সে উনি একটা জায়গা তৈরি করার চেষ্টা করে, সাম্যতা বজায় রাখার চেষ্টা করছেন, ট্রাইং টু ব্রিং অ্যান ইকুইলিব্রিয়াম রাদার। ফলে সেই পিস মেকিং মুভটার ক্ষেত্রে উনি বলছেন যে men can do best and women know it well, preeminence in all and each is yours, yet grant some small acknowledgement of ours. এই যে লাইনগুলোর মধ্যে যেটা, by letting men have first class preeminence, she's helping the guys who criticize her to feel less threatened and also fitting in with the conventions for how women in her society are expected to speak and behave. ফলে yet grant some small acknowledgement to ours, এই জায়গাটা ওনার সেই জায়গাটা একটা কষ্ট কিন্তু ধরা পড়ছে। they're always going to be in charge but she'd like some small acknowledgement of us women's success. মানে মেনরা যে প্রেসিডেন্সি পাচ্ছে এ বিষয়ে ওনার কোনো সন্দেহ নেই, কিন্তু উনি চাইছেন যে ঠিক আছে, সামান্য হলেও তো ফিমেলদের সেই জায়গাটাকে গ্র্যান্ট করা যেতেই পারে, এমন তো নয় যে সেটাকে পুরোপুরি উড়িয়ে দিতে হবে বা বলবার মতো কিছু নেই, সেরকম তো নয়। সেই জন্য বলছে গ্র্যান্ট সাম স্মল অ্যাকনলেজমেন্ট অফ আওয়ার্স, যে আমাদের চেষ্টার খানিকটা হলেও তো দেওয়াটা যেতেই পারে, সেটা তো অন্যায় আবদার নয়। এই জায়গাটা থেকে যখন আমরা লাস্ট স্ট্যান্জাতে আসবো, স্ট্যান্জা 8, ফাইনাল স্ট্যান্জা, and oh ye high flown quills that soar the skies and ever with your praise still catch your praise, if ever you deign these lowly lines of your eyes, give them a personal wreath, I ask my base, this mean and unrefined ore of mine will make your glistering gold but no more to shine. এবার উনি এখানে কি চাইছেন, she asked if the high flying men ever take the time to read a verse that they are treated accordingly. এই high flying quills বলতে এখানে একটি ইমেজ দেওয়া রয়েছে, যে ইমেজটা বোঝাচ্ছে যে poets pens were made out of birds feathers, quills, যে সেই ইমেজটাকে এখানে দেখানো হয়েছে, that soar the skies
and ever will your praise still catch your praise. She imagines these amazing male poets catching both prey and praise. খুব সুন্দরভাবে এখানটায় একটা জায়গাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে যে poet isn't looking for anything grand, just a simple acknowledgement is all. এই simple acknowledgementটার কথাই তিনি আগের স্ট্যান্জাতে বলেছেন, এই জন্য বলছেন ever with your praise still catch your praise, যে এই তোমাদের প্রেজটা খানিকটা হলেও তো পাওয়ার ক্ষমতা বা পাওয়ার যোগ্যতা আমরা রাখি, যে ইয়োর প্রে এবং প্রেজ, এই যে ইন্টারনাল রাইমিংটা দিয়েও কিন্তু উনি সেই জায়গাটাকে তৈরি করতে চেয়েছেন। ইফ এভার ইউ ডেইন দিস লোলি লাইনস অফ ইউর আইজ গিভ দাইম অ পরসুরে আই আস্ক নো বেস। So she makes one last modest request. কি সেই রিকোয়েস্টটা? If people happen to read her poems and want to revert her, she won't ask for a crown of laurel base. The laurel crown was given to winners of poetry. আমরা জানি পোয়েট লরিয়েট সেই জায়গা থেকে কনসেপ্টটা এসছে। Poetry of competitions and ancient times, instead she asked for a crown of dime or parsley, মানে লোয়ার সেগমেন্টের পার্সলে পাতা বা ডাইম অর পার্সলে পাতা দিয়ে তিনি ক্রাউনটা চাইছেন। তিনি বের ক্রাউন চাইছেন না, লরেলের পাতা তিনি চাইছেন না, একটা গ্র্যান্ড ব্যাপার তিনি চাইছেন না। ফলে সেটা মিনিমাম হোক কিন্তু অ্যাকনলেজমেন্টটা থাকুক, সেই অ্যাকনলেজমেন্টের জায়গা থেকে কিন্তু তার প্রশ্ন তোলাটা। দিস মিন অ্যান আনরিফাইন্ড ওর অফ মাইন্ড, আনরিফাইন্ড ওর উইল মেক ইউ গ্লিসারিং গোল্ড বাট মোর টু শাইন। unrefined ore, glittering gold, এই জায়গাগুলো থেকে উনি কিন্তু বোঝাচ্ছে যে the final two lines she suggests that her poetry is ore next to the gold of male poetry. This is meant to pacify the men who might have been upset by her desire to write at all. But it also ends the poem with a clever bang, once again showing off her skill. এবং সেই জন্য উনি বলছেন যে will make your glistening gold but more to shine, যে তোমার গ্লিসারিং গোল্ডকে আরো শাইন করবে, এমন নয় তোমার অ্যাকসেপ্টেন্স বা তুমি যদি অ্যাকনলেজমেন্টটাকে দাও ফিমেল পোয়েটদের ক্ষেত্রে, তাদের প্রশংসা বা তাদের স্তুতির জায়গাটাকে তৈরি করা হোক যদি হয়, তাহলে সেটা ক্ষতিকারক কিছু নয়, কারণ সেটা আনরিফাইন্ড ওর, কিন্তু গ্লিসারিং গোল্ডের কাছে কি হচ্ছে মোর টু শাইন, যে তোমার গ্লিসারিং গোল্ড কিন্তু আরও বেশি শাইন করবে। তো সেই স্ট্যাঞ্জা 8-এর মাধ্যমে কিন্তু ওনার যে আকুতি, মনের যে ইচ্ছা, সেটাকে তিনি প্রকাশ করে দিলেন। এবং এই প্রকাশের সাথে সাথে আমরা যেগুলি দেখি যে এখানে প্রচুর সিম্বল এবং ইমেজারি রয়েছে, সেই সিম্বল এবং ইমেজারিগুলিকে যদি একটু নাড়াঘাটা করা যায় তাহলে আমরা দেখতে পাবো নিডল একটা গুরুত্বপূর্ণ সিম্বল, পেন একটা গুরুত্বপূর্ণ সিম্বল, বে লরেল গ্রাউন্ড একটা, ওর অ্যান্ড গোল্ড, টাং, এগুলি হচ্ছে সিম্বল এবং ইমেজারিতে ঠাসা, যেগুলোর ব্যাখ্যা ছোট ছোট করে আমি এখানটায় লিখে রেখে দিয়েছি। নিডল যেখানে সিম্বল অফ প্রেজুডিস against women, of the ways in which they were restricted in Bradstreet's time. Pen, what they are doing in using the pen, the thing you write with, is to symbolize all of the power and beauty of written expression. The bay and laurel crown victory বোঝাচ্ছে সেটা দিয়ে। In this case it refers to specifically to the crown that was given to the best poet in a competition. Ore and gold, the final image of the poem, our speaker compares her to her work to ore, that's the new rock that you extract gold from, যেটা থেকে গোল্ডকে নিষ্কাশন করা হয়, একেবারে অরিজিনালটাকে উনি বোঝাচ্ছেন। And the work of a nervous male critics to glittering gold. Once again it feels like she's running herself down there. Here, but there's also a quiet pride and a humility. A humility, এটা actually এটা একটা পোয়েম অফ হিউমিলিয়েশন, হিউমিলিটিটাকে কিন্তু এখানে ভালো রকম ভাবে দেখানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সিম্বল বা ইমেজগুলি ওই হিউমিলিটিটাকে ইন্ডিকেট করছেন। ওরাল গোল্ডের পরে লাস্ট যেটা আমি সিলেক্ট করেছি এখানে টাং, এখানে আরো অনেক আছে, সেটা তোমরা খুঁজে পেলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেটা বেটার হবে। টাং যেখানে আছে, শি ইজ নট রিয়েলি ওয়ারিড অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল টাংস অফ দ্য গাইজ হু মাইট বি মিন টু হার, শি ইজ টকিং অ্যাবাউট অল অফ দ্য ক্রিটিক্যাল থিংস দে মাইট সে অর রাইট ইন কনভারসেশন অর ইন প্রিন্ট। টাং বলতে জিভ নয়, টাং যেমন পেন হচ্ছে রাইটিংটাকে বোঝাচ্ছে, টাং হচ্ছে স্পিকিংটাকে বোঝাচ্ছে। তো এই সিম্বলস এবং ইমেজারিগুলো কিন্তু থ্রু আউট দ্য পোয়েম বিভিন্নভাবে কাজ করছে। এবং আমি যেটা বললাম যে থিমস রয়েছে এখানে বিভিন্ন থিমস বলতে, যেমন ফেমিনিজম একটা বড় মাপের থিম, যেটা আমরা আলোচনা করতে করতে বললাম যে কোন পয়েন্ট অফ ভিউ থেকে তিনি ফিমেল সেন্টার্ড হয়ে যাচ্ছেন, সিনিক্যাল হয়তো হচ্ছেন না, তো তিনি চাইছেন যে মহিলারা যাতে সমাজে একটা জায়গা পায়, সেটা লিটারেরি ক্রিটিসিজমের ক্ষেত্রেই হোক, লিটারেরি পিসের ক্ষেত্রে হোক, সেটা পোয়েট্রি হতে পারে, প্রোজ হতে পারে, যা খুশি হতে পারে। হিউমিলিটি আছে, জেন্ডার আছে, মেমোরি অ্যান্ড দ্য পাস্ট লিটারেচার অ্যান্ড রাইটিং। ফেমিনিজমটাকে বাদ দিলে যেহেতু এটা অনেক বড় ইস্যু, সেটাকে এই ছোট্ট জায়গায় কভার করাটা সম্ভবপর নয়, যদিও আমরা হালকা করে বলার চেষ্টা করেছি। তো বাদ বাকিগুলোর মধ্যে যেমন হিউমিলিটির ক্ষেত্রে, devout Puritans like Anne Bradstreet believed deeply in humility. They thought that all people, whether they were men or women or children, should humble themselves and avoid clothing or actions or speech that might make them seem proud. সেই প্রাইডটাকে উনি না সরিয়ে দিতে চাইছিলেন, সেই জন্য সেই হিউমিলিটিটাকে ইনি বারংবার করে এখানটায় আনতে চেয়েছেন। জেন্ডার তো খুব বাস্তব কথা যে ফোকাস করছেই অন দ্য ট্রায়ালস অফ দ্য ফিমেল পোয়েট ট্রাইং টু মেক আ ভয়েস হার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডেজ বিফোর ফেমিনিজম অর মাইক্রোফোনস। ফেমিনিজম তখনও হয়তো পরিষ্কারভাবে আসেইনি এবং মাইক্রোফোনও আসেনি, কিন্তু ওনার ভয়েস আউটটা খুব
গুরুত্বপূর্ণ এখানে, ফলে জেন্ডার ইস্যুটা কিন্তু উনি এখানে তুলে দিচ্ছেন যে ফিমেল, ওয়াই শুডন্ট বি দ্য ফিমেল the boss. Memory and the past. Talking about ancient Greek is a way to remind the potential critics that they are dealing with an educated woman here, not uneducated person. বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, যে উনি যখন রেফারেন্সগুলো দিচ্ছেন জনসনের মতো বা মিল্টনের মতো, রেফারেন্স দেওয়ার মানে হচ্ছে আমি কিন্তু অশিক্ষিত নই, আমি পড়াশোনা করেছি, না পড়াশোনা করলে আমি এদের রেফারেন্সগুলোকে দিতে পারতাম না। এবং লিটারেচার রাইটিং যেটা is about poetry in just 48 lines. Practice manages to talk about where poems come from, what makes them good, and who gets that reside and what good means. And most of all about who should be allowed to write them. তাহলে এই গোটা জিনিসটা কিন্তু কে লিখবে, কারা তাকে ভালো বলবে, কারা ক্রিটিক হতে পারবে, এই গোটা জিনিসটা কিন্তু ব্র্যাডস্ট্রিট এই কবিতার মধ্যে দেখিয়ে দিচ্ছেন লিটারেচার এবং রাইটিং সম্পর্কে কমেন্টারি করে। এবং ফাইনাল যেটা অ্যালিউশনস রয়েছে, এখানে প্রচুর অ্যালিউশনস রয়েছে, আমি 4-5টা চেষ্টা করেছি দিতে, 4টে। গোলাম ডেবার্টাস একটা, ডেমাস্থেনিস একটা, ক্যালিওপে একটা, দ্য মিউজেস একটা, এবং এদের সম্পর্কে ছোট্ট করে লেখা আছে এখানে। গোলাম ডেবার্টাস যে ফুল নেম, গোলাম ডে সেলাস্টেস ডেবার্টাস was a French Protestant poet. He was most famous for writing an epic poem about the creation of the world. Demosthenes, আমরা আগে আলোচনা করলাম, was a famous Greek orator, but he wasn't a natural from the start. It took practice and striving pain to become the legendary sweet-tongued Greek. আমি রেফারেন্স নাম্বার, লাইন নাম্বারগুলো পাশে লিখে দিয়েছি। ক্যালিওপে হচ্ছে দ্য মিউজ অফ এপিক পোয়েট্রি, হুজ নেম ওয়াজ ক্যালিওপে। Partly this underlines that the muses were women. She is a famous and symbolically powerful woman. The muses were the ancient Greek goddesses of the science and art. Our speaker brings them up a lot in this poem. This is partly because the muses were believed to inspire the creation of the poetry, and it was fashionable to bring them up in a poem in a Bradstreet's day. It helped to convince your reader that you were cultured and well read, and that you understood classical history. So without relating to that, without understanding classical history, you cannot write. সেই জায়গাটাই কিন্তু এখানে পরিষ্কার করেছে যে আমি ক্লাসিক্যাল হিস্ট্রি জানি বাপু, সুতরাং সেই জন্য মিউজের রেফারেন্সটা আনছি। আমি গ্রিক সম্পর্কে জানি, সেই জন্য ডেমোস্থেনিসকে আনছি। আমি ফ্রেঞ্চ সম্পর্কে জানি, গোলাম ডেবার্টাসকে সেই জন্য আনছি। আমি ক্যালিওপে মানে মিউজ সম্পর্কে জানি। সুতরাং এই রেফারেন্সগুলো, সেই অ্যালিউশনসগুলো কিন্তু সেই কারণের জন্য আয় না। ফাইনালি যে পেজটাকে আমি ইন্ট্রোডিউস করে থাকি, এক্ষেত্রে তোমাদের করতে হবে যেটা, ইফ ইউ উইশ টু গিভ এনি এক্সপ্লেনেশন অফ এনি পয়েন্ট অফ ইউ আর ওয়েলকাম, ইউ আর ভেরি ওয়েলকাম। কোনো পয়েন্ট মনে হচ্ছে যেটাকে বললে পরে ভালো হয়, কোনো পয়েন্ট মনে হচ্ছে যেটা আমি মিস করে গেছি, এরকম হাজার ঘন্টা আছে। আমি বলেছি সংক্ষিপ্ত জায়গা, খুব বেশি বললে পরে সে ব্যাপারটা বোরিং হয়ে যাবে, ফলে অতটা সময় আমি নিতে পারবো না। এবার তোমাদের যদি মনে হয় যে কোথাও গিয়ে তোমরা নতুন কোনো এক্সপ্লেনেশন, নতুন কোনো পয়েন্ট যোগ করতে চাও এর সাথে, অবশ্যই ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। এবং সেকেন্ডলি, do comment whether you have understood the analysis or not, whether it is a good analysis or not, please comment on it. যে এটা অ্যানালিসিসটা ঠিকঠাক হয়েছে কিনা, বোঝার পক্ষে সম্ভব হয়েছে কিনা, বোঝা গেছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আমি চাইছি তোমাদের কাছ থেকে। And do you support Bradstreet's approach towards male domination? এটা একটা থার্ড, যদিও অল্টারনেটিভ কোয়েশ্চেন হিসেবে আমি রেখেছি এবং খানিকটা ট্রিকিং। ব্র্যাডস্ট্রিটের যে অ্যাপ্রোচটা, সেটা তোমরা সাপোর্ট করো কি, সেটা ঠিকঠাক বলছেন উনি বা বলছেন না, বা সেটা তোমাদের কি মনে হয় সেটাও তোমরা লিখে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, অশেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব শিগগিরই আবার দেখা হবে, ততক্ষণ শুভরাত্রি।